স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় কিন্তু পার হয়ে গেছে। আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, লাখো প্রাণের বিনিময়ে। কিন্তু এত বছর পর যখন আমরা আমাদের রাজনীতির আকাশের দিকে তাকাই, তখন কি দেখি? দেখি ঘন কালো মেঘ। আর এই মেঘের আড়াল থেকেই উঠে আসছে কিছু খুব অস্বস্তিকর প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে কেন স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদের রাজনীতির আকাশটা কেন এত মেঘলা? কেন আমরা এমন একজন নেতা পেলাম না যাকে ঘিরে পুরো দেশটা এক হতে পারত? চলুন আজকের এই আলোচনায় আমরা এই মেঘের আড়ালের কিছু কারণ খোঁজার চেষ্টা করি। এই যে মেঘলা আকাশের কথা বললাম, এর সবচেয়ে বড় কারণ হিসেবে যা সামনে আসছে তা হলো আমাদের নেতৃত্বের সংকট। মানে রাজনীতির মূল উদ্দেশ্যই তো হলো মানুষের সেবা করা, তাই না? কিন্তু মনে হচ্ছে আমরা সেই আসল উদ্দেশ্য থেকে যোজন যোজন দূরে সরে এসেছি। একটা সময় ছিল যখন রাজনীতি মানে ছিল ত্যাগ, মানুষের জন্য কাজ করা। কিন্তু এখনকার বাস্তবতাটা কি? এখন রাজনীতি হয়ে দাঁড়িয়েছে একটা লাভজনক ব্যবসার মতো। আর যখনই রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়, তখন কি হয়? যারা সত্যিই যোগ্য, যারা সৎ, তারা কিন্তু আস্তে আস্তে এই ময়দান থেকে ছিটকে পড়েন। তাহলে এখন নেতা হওয়ার মাপকাঠিটা কি? মেধা, যোগ্যতা? না, এখন মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে দুটো জিনিস: পেশি শক্তি আর টাকার জোর। আর সমস্যাটা হয় তখনই যখন এই দুই যোগ্যতার মানুষেরা ক্ষমতার কেন্দ্রে চলে আসে। তখন তৈরি হয় একটা ভয়ঙ্কর সংস্কৃতি, যেখানে অন্ধ আনুগত্যই সব আর ক্ষমতার অপব্যবহারটাই নিয়ম। তো এই যে নেতৃত্বের সংকট, এর ফলটা কি দাঁড়ায়? এর ফল হল সমাজে একটা গভীর ভয়ের সংস্কৃতি তৈরি হওয়া। এমন একটা অবস্থা যেখানে সত্যি কথাটা বলতে গেলেই বিপদ। দেখুন, যে কোনো সুস্থ সমাজের মূল ভিত্তিই তো হল কথা বলার স্বাধীনতা। কিন্তু এখানে বলা হচ্ছে একটি ভয়ের রাজত্ব কায়েম করা হয়। এর মানে কি? মানেটা খুব সহজ। যখনই কেউ কোনো অন্যায় নিয়ে মুখ খুলে, তাকে চুপ করিয়ে দেয়া হয়। আর এভাবে আস্তে আস্তে পুরো সমাজে একটা অদৃশ্য ভয়ে জেকে বসে। আর এর প্রভাবটা কিন্তু মারাত্মক। যখন গুম বা হত্যার মতো ঘটনা ঘটে, সেটা শুধু একজন মানুষ বা একটা পরিবারকে শেষ করে দেয় না, এটা আসলে পুরো সমাজকে একটা শীতল বার্তা পাঠিয়ে দেয়। আর সেই বার্তাটা কি? বার্তাটা হলো, চুপ থাকো, নিরাপদে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই পুরো সিস্টেমটা টিকে থাকে কিভাবে? এখানেই একটা ইন্টারেস্টিং ধারণা সামনে আসছে। সেটা হলো পলিটিক্যাল সিন্ডিকেট, মানে এমন একটা ব্যবস্থা যেটা নতুন কোনো শক্তিকে মাথা তুলে দাঁড়াতেই দেয় না। ব্যাপারটা অনেকটা এরকম: দেশের বড় দলগুলো মিলেমিশে নিজেদের স্বার্থে এমন একটা দেওয়াল তৈরি করে রেখেছে যে নতুন কোনো দল বা নতুন কোনো বিচার সেখানে টিকতেই পারে না। এটা অনেকটা একটা একচেটিয়া বাজারের মতো, যেখানে আর কাউকেই ঢুকতে দেয়া হয় না। কিন্তু এই সিন্ডিকেটটা কাজ করে কিভাবে? এর পদ্ধতিগুলো কিন্তু বেশ পরিষ্কার। ধরুন কোনো নতুন শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। প্রথমে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তাতেও যদি কাজ না হয়, তাহলে করা হয় হামলা। মিডিয়াকে কন্ট্রোল করে তাদের কথা বলার পথ বন্ধ করে দেওয়া হয়। এমনকি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকেও ব্যবহার করে পুরো খেলার মাঠটাকেই নিজেদের পক্ষে নিয়ে আসা হয়। এত কিছু শোনার পর হতাশ লাগাটা কিন্তু খুব স্বাভাবিক। মনে হতেই পারে, তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্ধকার? এই অবস্থা থেকে বের হওয়ার কি কোনো পথই নেই? চলুন দেখি এই বিশ্লেষণে উত্তরণের কোনো পথের কথা বলা হয়েছে কিনা। প্রথম এবং সবচেয়ে জরুরি কথাটা হল, পরিবর্তন কিন্তু আকাশ থেকে পড়বে না। ইতিহাস সাক্ষী, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু এই অবস্থাটা বদলাতে হলে দরকার সবার এক হয়ে চেষ্টা করা, সচেতন হওয়া। তবে আশার একটা আলো কিন্তু আছে। আর সেই আশাটা হলো দেশের তরুণ প্রজন্ম আর সাধারণ মানুষ। যখন মানুষ অন্ধ সমর্থনের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে কথা বলতে শুরু করবে, ঠিক তখনই এ দেয়াল ভাঙবে। আজকের প্রতিবাদের এই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোই কিন্তু আগামী দিনের বড় পরিবর্তনের আগুন জ্বালাতে পারে। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত কিছু হচ্ছে, এর মধ্যে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু বাইরে থেকে কেউ এসে দিয়ে যাবে না। এর উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে, আমাদের কাজ দিয়ে, আমাদের চেতনা দিয়ে।